আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি শুকনো পাতার নূপুর পাই, পর্ব সংখ্যা 20। লেখনীতে আয়শা রিন। বাবার একমাত্র আদরের মেয়ে ছিল দিঘি। ছোটবেলায় নিজের বাবাকে হারায় সে। মাঝহার চৌধুরী মারা যাওয়ার পর থেকেই মেয়েটার জীবন একদম এলোমেলো হয়ে যায়। কলেজে উঠতেই সে মাত্রাতিরিক্ত বেহাইয়া আর বেপরোয়া হয়ে ওঠে। পেরায় নূরজাহান চৌধুরীর কানে খবর আসতো দিঘি তার সাথে মারামারিতে জড়িয়েছে। ধীরে ধীরে মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিল সে। দিঘির মনে গভীর সন্দেহ পাথর বেঁধে আছে, তার বাবাকে খুন করা হয়েছে। কিন্তু তার মা কখনই সেসবে গুরুত্ব দেয়নি, আর না তো কখনো কোনো তদন্ত করেছে। এইসব বিষাক্ত চিন্তা মাথায় পুষে রেখেই নিজের জীবনটাকে এইভাবে তছনছ করে চলেছে সে। সেদিনও রাতে চরম মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল দিঘি। ধোঁয়া ওড়াতে ওড়াতে হাঁটছিল আর আপন মনে গাইছিল, নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো, কবে আসবে আমার সেই হিরো। পায়ের ভারসাম্য হারিয়ে আরেকটু হলে মাটিতে আছড়ে পড়তো দিঘি। কিন্তু কেউ একজন দুই হাতে শক্ত করে তাকে আগলে নিল। নিজেকে সামলে নিয়ে নিজের দুই বাহুর দিকে তাকালো তরুণী। কোনো পুরুষের হাত এবার ঝাপসা চোখ দুটো ধীরে ধীরে উপরের দিকে তুলল সে। উজ্জ্বল শ্যামলা বর্ণ, তীক্ষ্ণ চোয়ালের যুবক দাঁড়িয়ে তার সামনে। কুচকুচে কালো চোখের পুরুষ দিঘির একদম পছন্দ নয়। কিন্তু এই যুবকের চোখগুলো অদ্ভুত, একদম কুচকুচে কালো নাই, কেমন যেন একটা নীলচে আভা ঠিকরে বের হচ্ছে। তবে পুরোপুরি নীলও বলা যায় না। কেমন যেন চোখের দৃষ্টি ঠিক স্পষ্ট আন্দাজ করতে পারল না দিঘি। কিন্তু পুরুষটিকে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। গানের পরবর্তী লাইনটা সুর করে গেয়ে উঠল সে। করব যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। লাইনগুলো শেষ করে চট করে যুবকের গালে একটা শুকনো চুমু বসিয়ে দিল দিঘি। পরক্ষণে ঠাস করে একটা জোরালো চড় এসে লাগলো তার নিজের গালে। দিঘি গাল চেপে পাশ ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছেন তার মা নূরজাহান চৌধুরী। নির্লজ্জ মেয়ে একটা, অচেনা ছেলেকে এইভাবে চুমু দিতে লজ্জা লাগলো না? দিঘি গালে হাত রেখে এক চিলতে বেপরোয়া হাসি হেসে বলল, নির্লজ্জ যখন বলেই দিলে, তখন আবার লজ্জা লাগে কিনা জিজ্ঞেস করছো কেন? মেয়ের কথায় কোনো জবাব দিল না নূরজাহান বেগম। সে ছেলেটার দিকে তাকিয়ে বলল, এখন আসতে পারো, কাল থেকে তবে এই বাড়িতেই থেকো। জি ম্যাম, আসি, বলেই চলে গেল ছেলেটা। এটা কে মা? যাকে তাকে বাসায় রাখতে চাইছো কেন? ছেলেটা যেতেই দিঘি বলল, ও তাহসিন, আমার পূর্ব পরিচিত। কাল থেকে ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে। ছেলেটা খুব ভালো এবং কাজের। তাকে বাসায় রাখলে আমারই সুবিধা। তাছাড়া এইসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, রুমে যাও। দেখি আর একবার সদর দরজার দিকে তাকালো ঘাড় ঘুরিয়ে। পরক্ষণে এক লম্বা নিঃশ্বাস নিয়ে হেলে দুলে রুমে চলে গেল। পরদিন সকালে সেই পুরুষটাকে নিজের বাসায় দেখলো। তখন থেকে একটু একটু করে শুরু হয় দিঘির পাগলামি। আগে মেয়েটা বেশ রাত করে বাড়ি ফিরত, তখন থেকে সন্ধ্যাবেলাতেই তাকে বাসায় পাওয়া যেত। এমনকি অনেক সময় সারাদিন বাসায় থাকতো, নানান বাহানায় অফিসে যেত। কত কত পেন্সিল আর্টের ছবি আঁকিয়েছে মেয়েটা তাহসিনের। তাহসিনকে যত রকম ভাবে বিরক্ত করা যায় সে করেছে। নিচে তাহসিনের রুমে গিয়ে হুটহাট জড়িয়ে ধরেছে। কখনো তো গালে চুমুও খেয়েছে, তবুও কখনো বলল না সে বিবাহিত বা বাচ্চা আছে। আগে কেন বললে না আমাকে? তাহসিনের থমথমে মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো দিঘি। আমি জানতাম না আপনি এতদের চলে আসবেন। জানলে? তুমি অন্য নারীকে স্পর্শ করে তার শরীরে নিজের সন্তান জন্ম দিয়েছ তাহসিন? অবুঝের মতো প্রশ্ন করলো দিঘি। তার গলার স্বর থরথর করে কাঁপছে। মেয়েটা তো সহজে কাঁদে না। বাবার মৃত্যুর পর কোনো ঝড় ঝাপটাতেই তার চোখ দিয়ে পানি পড়তে দেখা যায়নি। অথচ আজ তার গলা ধরে আসছে, বুক ঠেলে কান্না আসছে। দুই চোখের কোল বেয়ে নেমেছে নোনতা পানির তীব্র ধারা। তাহসিন কোনো জবাব দিল না, অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল। দিঘি এগিয়ে গিয়ে দুই হাতে চেপে ধরল তাহসিনের জামার কলার। এই বল, আগে কেন বলিসনি আমায়? কেন বলিসনি তুই অন্য নারীকে স্পর্শ করেছিস? কেন বলিসনি তোর বাচ্চা আছে? কেন? সাউন্ড প্রুফ রুম হওয়ায় বাহিরে গেল না দিঘির চিৎকার। তাহসিন দিঘির হাত ধরল। আপনার আর আমার মধ্যে এমন কোনো চুক্তি বা অধিকারের সম্পর্ক ছিল না যে এই সত্যটা আমাকে বলতেই হতো। আর হ্যাঁ, এটাই বাস্তব, আমার সন্তান আছে। তুমি ঠিক করোনি তাহসিন, অন্য কাউকে ছুঁয়েছ আর তার পেটে বাচ্চা দিয়েছ। এটা তোমার আগেই বলা উচিত ছিল।
অন্তত তাহলে তোমার মতো একটা সেকেন্ড হ্যান্ড পুরুষকে আমি ভালোবাসতাম না। কারণ আমি আমার পছন্দের জিনিস স্পর্শ করা তো দূর, তার উপর অন্য কারোর ছায়াও সহ্য করি না। তাহসিন কিছু একটা বলতে চাচ্ছিল দিঘিকে, তবে তার আগেই দিঘির হাতের এলোমেলো চড় খেতে হলো তাকে। তাহসিনকে আরও কিছু বলার সুযোগ দিল না দিঘি, অফিস থেকে বের হয়ে গেল। অন্যান্য দিনের চেয়ে আজ শরীরটা একটু বেশি ভার লাগছে ঝিলমিলের। বুকের ভেতরটা কেমন যেন চেপে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। গলার কাছটায় ঘন ঘন গরম নিঃশ্বাস এসে পড়ছে। অস্বস্তিতে ভুরু কুঁচকে চোখ বন্ধ রেখে সে হাতটা নিজের বুকের দিকে বাড়ালো, কিন্তু স্পর্শ পেতেই তার হাতের আঙুলগুলো হঠাৎ জমে গেল। নরম কাপড়ের বদলে তার হাতের তালুতে ঠেকল শক্ত কাঁধ আর রুক্ষ চুল। চোখ মেলে তাকাতেই কিশোরীর বুকের স্পন্দন থমকে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন বারিশ তার বুকের উপর মাথা রেখে নিঃশব্দে শুয়ে আছে। লোকটার চওড়া শরীরটা অনেকটাই ঝিলমিলের উপর চেপে বসে আছে। হঠাৎ ঝিলমিলের চোখ গেল নিচের দিকে। সেখানে যা দেখলো, এবারে তার পুরো শরীর অচেনা শিহরণে শিউরে উঠল। যেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা অবাস করা বিদ্যুৎ খেলে গেল। চামড়ার ওপর হাজারটা সূক্ষ্ম কাটা ফুটে বের হলো নিমেষেই। লোকটার একটা হাত পূর্ণ অধিকার নিয়ে চেপে বসে আছে ঝিলমিলের বুকের বিপদ সীমার উপরে। নিথর কাঠ হয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল মেয়েটা। শুকনো ঢোক গিলে ধীরে ধীরে সরিয়ে দিল হাতটা, তারপর পুরো শরীরটাই ঠেলতে শুরু করলো। আপনার এত সাহস বেড়ে গিয়েছে, আমার উপর এসে শুয়ে আছেন কেন? সরুন। বেশ কিছুক্ষণ চেঁচামেচি করার পর ঘুম ভাঙল বারিশের। মাথা তুলে ঝিলমিলের দিকে তাকিয়ে গম্ভীর জোরালো গলায় বলল, হোয়াট হ্যাপেন? সকাল সকাল মাথার কাছে এসে এইভাবে চেঁচামেচি করছো কেন? বলতে বলতেই সে গায়ের ভার সরিয়ে নিয়ে বিছানার নিজের দিকে সরে গেল। ঝিলমিল সাথে সাথে কিছু বলতে পারল না, স্তব্ধ হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে। যেন সদ্য শোনা কণ্ঠস্বরটা এখনো তার কানে গিয়ে বাজছে। আওয়াজটা কি একটু বেশি ভালো শোনালো? লোকটার গলার স্বর এমনিতেই বেশ ভারী আর সুন্দর, কিন্তু ঘুম ভাঙা এই নিচু স্বরটা যেন আরো অদ্ভুত রকমের আকর্ষণীয় লাগছে। ভাবনাটা মাথায় আসতেই নিজেকে মনে মনে ধিক্কার দিয়ে জিভ কাটল ঝিলমিল। নাক ভুরু কুঁচকে বলল, আমার উপর এসে শুয়েছিলেন কেন শুনি? আর কিছুক্ষণ এভাবে থাকলে তো আমি দম আটকে মরেই যেতাম। বারিশের শান্ত জবাব, আমি নিজে থেকে তোমার উপর যাইনি, তুমি আমাকে টেনে তোমার উপর এনেছো। অসম্ভব, বাজে কথা বলবেন না একদমই। আমি কখনোই এমন কাজ করতে পারি না। মনে করে দেখো, কাল রাতে ঝড়ের সময় আমার কাছে এসে কিভাবে কাঁপছিলে। ওয়াশরুমে চলে গেল বারিশ। ফ্রেশ হয়ে বের হতে হতে ঝিলমিলের কাল রাতের সব কথা মনে পড়ে গেল। সে বলল, তাই বলে সারা রাত আমার উপর শুয়ে থাকবেন? বারিশ ভেজা চুলগুলো তোয়ালেতে মুছতে মুছতে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, ও সরি, আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। বাই দ্য ওয়ে, অতই যখন কষ্ট হচ্ছিল তুমি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে না কেন? তীক্ষ্ণ চোখে তাকালো ঝিলমিল। ঝিলমিল তো চেষ্টা করেছিল, পাথরটাকে সরাতে না পেরে ক্লান্ত হয়ে নিজেই ঘুমিয়ে পড়েছিল। পাহাড়ি চাটকাইয়া সারের মতো শরীর বানিয়ে রেখেছেন, সরাবো কি করে? বিড় করে বলতে বলতে ওয়াশরুমে যাচ্ছিল ঝিলমিল। বারিশ টেনে ধরে বলে, কি বললে? কাল রাতে ঝড় হয়েছিল বলে আমি একটু ভয় পেয়েছিলাম, তাই বলে আপনি তার পূর্ণ সুযোগ নেবেন? বারিশ ঝিলমিলের কানের কাছে মুখ নিয়ে মৃদু আওয়াজে বলল, সুযোগ যদি নেওয়ারই হতো তবে সকালে আস্ত জামা কাপড়ে ঘুম ভাঙতো না তোমার। কানের দুই পাশ দিয়ে গরম ভাব বের হতে শুরু করেছে কিশোরের। কানের লতি থেকে শুরু করে গলা, ঘাড়, গালের চামড়া এক নিমিষেই টকটকে লাল হয়ে যেতে লাগলো। মারাত্মক রকম গরম হয়ে উঠল। লোকটা এতটা স্পষ্ট, এতটা নির্লজ্জভাবে এমন একটা কথা কানের কাছে এসে বলতে পারে তা ঝিলমিলের ধারণার বাহিরে ছিল। সে আর কিছু না বলে নিজে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে রুম ফাঁকা পেল। একটা কুর্তি আর স্কার্ট বিছানায় রাখলো। প্রথমে পরে নিল স্কার্টটা। টি শার্টটা খুলতে থাকা অবস্থায় দরজার শব্দ পেয়ে চেঁচিয়ে উঠল, রুমে এলে নক করে আসতে হয়, আপনি জানেন না? খোলা টি শার্টটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে উল্টো থেকে ঘুরতে ঘুরতে ঝিলমিল বলল, আমার রুমে আমি আসবো, নক করে কেন আসতে যাব? সঙ্গে সঙ্গে বারিশের উত্তর এলো পেছন থেকে। এই মুহূর্তে গায়ে কেবল স্কার্ট ছাড়া আর কিছুই নেই ঝিলমিলের। লোকটার এমন বেহাইয়াপূর্ণ কথা শুনে এক মুহূর্তে মেজাজ বিগড়ে গেল তার। খুব চেপে রেখে বলল, বের হন রুম থেকে দ্রুত। পারবো না, যা করার তাড়াতাড়ি শেষ করো, কাজ আছে আমার। দরজার দিকে মুখ করে দাঁড়ানো বারিশ।
ঝিলমিল দাঁড়িয়ে আছে বিছানার পাশে। ওয়াশরুমে যেতে হলেও তো ওই মেন দরজার টপকে তারপর যেতে হবে, যেখানে লোকটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। চরম বিপাকে পড়ে গেল। গলার রগ ফুলিয়ে বলল, আপনি না গেলে আমি কিভাবে শেষ করব? আমি ঠিক 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে শেষ না হলে কিন্তু আমি এসে কাজ শুরু করে দেব। ঝিলমিল ঘাড় ঘুরিয়ে বারিশের চওড়া পিঠ দেখল। রাগে রিরি করে উঠল পুরো শরীর। ইচ্ছে করছে পেছন থেকে শক্ত একটা ধাক্কা মেরে লোকটাকে রুম থেকে বের করে দিতে। দাঁতের দাঁত চেপে সে বলল, আপনি এই 5 মিনিট রুমের বাইরে গিয়ে দাঁড়ান। পারবো না, তাছাড়া তোমার এসব দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই। কথাটা শুনে যেন মাথার রগ ছিঁড়ে গেল ঝিলমিলের। রাগে লজ্জায় পায়ের তলা থেকে শিউরে ওঠার মতো অনুভূতি হলো। বলে কি লোকটা? কিসের দেখার কথা বলছি? তাকে দেখাতে চাইছেই বা কি? আশ্চর্য তো। আর 4 মিনিট। বারিশের ভারী কণ্ঠস্বরটা কানে আসতেই ঝিলমিল আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। হাতে চেপে ধরা টি শার্টটা দ্রুত পেছানোর উপর ছুঁড়ে মেরে ইনারটা একটানে খুলে ফেললো। তারপর বেড থেকে কুর্তির সাথে মেলা ইনারটা তুলে চটজলদি পরে ফেললো। হাত দুটো কাঁপছিল তাড়াহুড়ায়। আর 3 মিনিট। ঝিলমিল আরো দ্রুত হাত চালালো। উপরে কুর্তিটা তড়িঘড়ি করে গায়ের মধ্যে গলিয়ে নিল কোনো মতে। শেষ। কুর্তির হাতা ঠিক করতে করতে বলল সে। কাচের জানালা থেকে এতক্ষণে চোখ সরল বারিশ। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো তার। অলক্ষ্যে গলার নলি বেয়ে একটা ঢোক গিলল। জানালাটা ছিল একদম দরজার গা ঘেঁষে। যেখানে পুরো ঘরটাই তো বটে, সেখানে ঝিলমিলের অনাবৃত শরীরের প্রতিটা প্রতিচ্ছবি স্পষ্ট এতক্ষণ কাচের উপর একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। ইন্টারেস্টিং ভিউ। পকেটে হাত গুজতে গুজতে আনমনে বিড়বিড় করলো বারিশ। কিছু বললেন? না। কোথায় যাচ্ছেন? আপনার না কাজ আছে? বারিশকে রুম থেকে বের হয়ে যেতে দেখে বলল ঝিলমিল। শেষ। বলেই রুম থেকে বের হয়ে গেল লোকটা। ঝিলমিল একবার দেওয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 9টা বাজে। শুক্রবার হওয়ায় অ্যালার্মের শব্দ বাজেনি, না হলে ভোরেই উঠতে হতো তাকে। সে এবার নিজেও নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই কাচের জানালার দিকে দৃষ্টি গেল, যেখান থেকে ঝিলমিল এতক্ষণ দাঁড়িয়ে থাকার জায়গাটা দেখাচ্ছিল। সে এখন দাঁড়িয়ে আছে বারিশের জায়গাটায়। এতক্ষণ লোকটা এখানে দাঁড়িয়েছিল। মাত্র ঘটে যাওয়া সবকিছু মাথার মধ্যে ঘুরপাক খেতে খেতে গরম হয়ে গেল শরীর। সে নিজেই একবার নিজেকে ভালো করে দেখে নিল। তাড়াহুড়ো করে ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে হনহন করে নিচের দিকে পা বাড়ালো সে, যেন লোকটাকে সামনে পেলে মাথা ফাটিয়ে দেবে। বালিশ চাচ্চু। সোফাতে বসে ফোন দেখছে বারিশ। হঠাৎই এক বাচ্চার গলা পেয়ে চোখ তুলে তাকালো সে। দেখলো সদর দরজা দিয়ে দৌড়ে আসছে ঝিলমিলের ছোট ভাই জিহান। দৌড়ে এসে বারিশের গলায় ঝুলে পড়লো। পেছন পেছন আসছে মেহেরাজ। ভাতিজার মুখে চাচ্চু ডাক শুনে সে বলল, আরে এখনো চাচ্চু বলে? ভাইয়া বলতে বলেছি না, ও তোমার ভাইয়া হয়। জিহান লাফিয়ে বারিশের কোলে বসতে চাইল, কিন্তু বারিশ তাকে কোলে নিল না। তাকে ধরে সোফার একপাশে বসিয়ে গম্ভীর গলায় শুধালো, কে চাচ্চু তোমার? তুমি? ভাইয়া। আব্বু বলছে তুমি আমার চাচ্চু। মনে মনে চরম বিরক্ত হলো বারিশ। বউয়ের মুখ থেকে চাচ্চু ডাক বন্ধ করাতে পারলেও এই পিচ্চি শালা এখনো শুধরায়নি। বারিশ একটু ঝুঁকে জিহানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোর বাপ তোর চাচ্চু, আজ থেকে তোর বাপকেও চাচ্চু ডাকবি, তাহলে আমি তোকে 2টো করে ললিপপ কিনে দেব। আচ্ছা। জিহানের চোখ চকচক করে উঠল। কি রে, আমার তো পাত্তাই দিচ্ছিস না। বারিশের মুখোমুখি সোফাতে বসতে বসতে বলল মেহেরাজ, তুই কি এখনো সেদিনের ব্যাপারে রেগে আছিস? বারিশ ফোনের দিকে চোখ রেখে কাঠফাটা গলায় বলল, এখানে এসেছিস কেন? কে পাঠিয়েছে? তোর ভাই। সে কেন পাঠাবে? আমি কি এখানে আসতে পারি না? আর জিহান জাহানকে দেখার জন্য বায়না করছিল, তাই নিয়ে এলাম। ওই তো জাহান আসছে। ঝিলমিল দ্রুত পায়ে নিচে আসছে। তার পেছন পেছন চঞ্চল সাহেব, ঝর্ণা বেগমও আসছে। ধীরে নামো, পড়ে যাবে তো, চঞ্চল সাহেব বললেন। ঝিলমিল সেসব না শুনেই নেমে এলো। ততক্ষণে জিহান এসে বোনকে জড়িয়ে ধরেছে। মেহেরাজ ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, কি রে, এইভাবে কেউ সিঁড়ি দিয়ে নামে? ধীরেই তো নামছিলাম চাচ্চু, তোমরা কখন এলে? কথা বলা অবস্থাতে নাক ফুলিয়ে বারিশের দিকে আর চোখে তাকালো ঝিলমিল। এমন সময় তার চাচা এসেছে, লোকটাকে কিছু বলতেও পারছে না। মাত্রই এসেছি, বস এখানে। সোফায় নিজের কাছে জায়গা করে দিল মেহেরাজ। বারিশ বাধা দিল, ও বসবে না, যাও নাস্তা বানাও, আমার খিদে পেয়েছে।
মেহেরাজ অবাক হলো। সে একবার পেছনের ডাইনিং টেবিলের দিকে তাকালো, যেখানে বাসার কাজের লোকেরা আর শিউলি বেগম সকালের নাস্তা সাজাচ্ছে। নাস্তা তো তৈরি, ও কেন বানাবে? ঝিলমিল জানে বারিশ এখন তেরা উত্তর দেবে। সে নিজের চাচার কানের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, ওদের বাসার কাজের লোকটা বড্ড নোংরা চাচ্চু, খাবার খেয়ে তৃপ্তি আসে না, তাই আমি নিজেরটা নিজেই বানাই, মাঝে মধ্যে ওনাকেও দেই। কি বলিস, এভাবে কতদিন? মেয়েরাজও একই ভঙ্গিতে গলার স্বর নিচু করে বলল, আমার অভ্যাস হয়ে গিয়েছে, এত ভেবো না। বলেই বারিশের দ্বিতীয়বার তাগাদা দেওয়ার আগেই ঝিলমিল সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঘণ্টাখানিক পরে ট্রেতে করে ধোয়া ওঠা গরম কফি আর নিজের হাতে তৈরি স্পেশাল চিকেন স্যান্ডউইচ সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো ঝিলমিল। ততক্ষণে শিউলি বেগম মেহেরাজ ডাইনিং টেবিলে খাওয়ার জন্য ডাকলেন। মেহেরাজকে, আমি বাসা থেকে এক প্রকার খেয়ে এসেছি, একদম জায়গা নেই। কিন্তু ঠিক তখনই ঝিলমিল ট্রেটা এনে সেন্ট্রাল টেবিলের উপর রাখলো। স্যান্ডউইচগুলো চমৎকার ঘ্রাণ আর লোভনীয় সাজানো দেখে মেহেরাজের পেটের খিদের জন্য নতুন করে জেগে উঠল। সে মুচকি হেসে বলল, আমার ভাইজির বানানো স্যান্ডউইচ দেখে আমার লোভ সামলাতে পারছি না আর, দে তো একটা। পাশে বসে থাকা জিহানও পা দুলিয়ে বলল, আমিও খাবো আপু। ঝিলমিল প্লেট দুটো এগোনোর মাত্রই বারিশ কোনো রকম ভনিতা না করে খপ করে দুটো প্লেট নিজের দিকে টেনে নিল। তারপর একদম শটান গলায় বলল, টুম্পা, ওখান থেকে কয়েকটা পরোটা আর মিষ্টি এনে দাও তো এদের। তারপর বারিশ একদম ভাবলেশীন মুখে স্যান্ডউইচের থালাটা কোলের কাছে টেনে নিল, নিজের মতো করে খেতে শুরু করলো। জিহান ঠোঁট ফুলিয়ে কান্নার উপক্রম। আপু দাও। কি হলো, আপনি ওদের দিচ্ছেন না কেন? বারিশের কোনো উত্তর আসলো না। সবগুলো খাবার নিয়ে উপরে চলে গেল। ঝিলমিল শুধু একরাশ বিরক্ত আর বিস্ময় নিয়ে লোকটার কাণ্ড কারখানা দেখলো। মেয়েরাজ যদি বারিশের বন্ধু না হতো তাহলে বোধহয় অপমান বোধ করতো, তবে বন্ধু হওয়ায় তার কিছুই যায় আসলো না। কিন্তু ঝিলমিল নিজেই কেমন লজ্জা পাচ্ছে। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, ফুপি কোথায়? ফুপিকেও নিয়ে আসতে। ওকে কাল রাত থেকে পাচ্ছি না, নিশ্চয় কোনো বন্ধুর সাথে ঘুরতে গিয়েছে। ঝিলমিলের খটকা লাগলো। সে বলল, তাহসিন আঙ্কেল কোথায়? ও তো বাসায়। কেন? এমনি, ফুপির ফোন বন্ধ। না, তবে কল তুলছে না। আর কিছু জিজ্ঞেস করলো না এই ব্যাপারে। মেহেরাজ আর কিছুক্ষণ বসেই জিহানকে নিয়ে চলে গেল। গভীর নির্জন মাঝরাত, চারপাশটা একদম নিঝুম। নাইট ক্লাবের তীব্র ঝাঁঝালো আবহে অতিরিক্ত মদ গেলে দিঘি এখন পুরোপুরি অসাড়। নিজের পায়ে দাঁড়িয়ে থাকার মতো সাধ্যটুকুও নেই। লোকচক্ষুর আড়ালে তাকে নিজের বাহুডোরে আগলে কোলে তুলে সোজা বাসায় নিয়ে এলো তাহসিন। ঘরের আবছা আলোয় ধীর গতিতে দিঘিকে বিছানায় শুয়ে দিল। মদের ঘোর আর যন্ত্রণা দিঘির ঠোঁট দুটো থেকে বিড়বিড় করে উঠছিল। চোখের পাতা দুটো অস্বাভাবিক ভারী, কিন্তু কারোর স্পর্শের ওমে অস্পষ্টভাবে চোখ মেলে তাকাতেই সামনে তাহসিনের আবছা মুখটা দেখতে পেল। চিনতে পারার পর মুহূর্তেই দিঘির বুকের গহীনে জমা থাকা কষ্টগুলো তীব্র ব্যথা মোচড় দিয়ে উঠল। মেয়েকে রাগ আর অস্ফুট গলায় সে বলে উঠল, তুমি তুমি আমাকে একদম স্পর্শ করবে না, দূরে থাকো, চলে যাও এখান থেকে। তাহসিন কোনো কথা বলল না। সে ঝুঁকে পড়ে দিঘির কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো ধীর হাতে সরিয়ে দিতে লাগলো। নিচু সিক্ত গলায় বলল, যারা সত্যি ভালোবাসে তারা সবকিছু মেনে নেয় ম্যাম। দিঘির চোখ দুটো টলমল করে উঠল নোনা জলে। সে মাথা নেড়ে আকুল হয়ে বলল, আমি পারবো না, পারবো না আমি। তাহসিন হালকা একটু হাসলো, তবে বলতে হয় আপনার ভালোবাসা মিথ্যে ছিল। মেয়েরা তার নিজের পুরুষের কাছে অন্য নারীকে সহ্য করতে পারে না তাহসিন, সেখানে তুমি তো অন্য একজনকে নিজের হাতে স্পর্শ করেছ। আচ্ছা, মানতে হবে না, তবে এইভাবে নিজেকে কষ্ট কেন দিচ্ছেন? আমি তোমাকে ভুলতে চাই। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছে ঝিলমিল। তার পাশেই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে বারিশ। ঝিলমিল কাল থেকে একদম চুপচাপ হয়ে আছে। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হয়? মেহেরাজ চাচুর কথা না হয় বাদ, তাই বলে ছোট্ট বাচ্চাটার মুখ থেকে খাবার কেড়ে নিতে হবে? ওই আগে কাল থেকে বারিশের সাথে একটা বাড়তি কথাও বলেনি সে। তবে কালকের সেই ঘটনার কথা মাথায় আসতেই আর নিজেকে আটকে রাখতে পারল না ঝিলমিল। সিটে সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, কাল যখন আমি ড্রেস চেঞ্জ করছিলাম তখন আপনার চোখ কি জানালার দিকে ছিল? কোন জানালা? আমাদের রুমের দরজার পাশে যেটা আছে। মনে নেই। সত্যি করে বলুন, আপনি কিছু দেখেছিলেন? কেন,
দেখার মতো কিছু দেখাচ্ছিলে নাকি তুমি? শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ঝিলমিল। লজ্জা আর অস্বস্তিতে কানের লতি দুটো নিমেষে গরম হয়ে উঠল। তেতে বলে উঠল, আপনি আপনি এইভাবে কথা বলবেন না। সেখানে দাঁড়িয়ে আপনি সত্যি কিছু দেখেছেন কিনা সোজাসুজি বলুন। বারিশ আস্তে করে গাড়ি স্লো করে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের আপাত মস্তক একবার পরখ করে নিল। তারপর ধীর গম্ভীর গলায় বলল, যদি বলি দেখেছিলাম, তাহলে আর জীবনে আমার সামনে আসতে পারবে? কথাটা শুনে ঝিলমিলের মুখ একদম বন্ধ হয়ে গেল। কতক্ষণ অপলক চোখে তাকিয়ে থেকে ঝট করে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল সে। বারিশের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসি। এরপর পুরো রাস্তায় দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। কিছুক্ষণ পর কয়েকটা অ্যাপেল শোরুমের সামনে গাড়ি থামালো বারিশ। ঝিলমিলকে গাড়িতে বসিয়ে রেখেই ভিতরে গেল সে। ঠিক 10 মিনিটের মাথায় ফিরে এলো হাতে একটা প্যাকেট নিয়ে, আইফোন 17 প্রো ম্যাক্সের প্যাকেট। গাড়িতে উঠে বক্সটা ঝিলমিলের কোলে ছুড়ে দিয়ে বলল, নাও ধরো। কোলে পড়া আইফোন 17-এর দিকে তাকিয়ে ঝিলমিলের চোখের তারা চকচক করে উঠল, কিন্তু পর মুহূর্তে কিছু একটা মনে করে বক্সটা বারিশের দিকে ঠেলে দিয়ে বলল, এটা আমার লাগবে না। বারিশ কোনো তর্ক করলো না। কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ে দিল, নেবে না? না। থমথমে মুখে ফোনটা হাতে নিয়ে গাড়ির গ্লাসটা এক এক করে পুরোটা নিচে নামালো। তারপর ঠান্ডা গলায় বলল, তুমিও নেবে না আর আমিও এটা ব্যবহার করব না, সুতরাং দরকার নেই এটার। বলেই হাতের ফোনটা সজোরে বাইরে ছুঁড়ে ফেলার ভঙ্গিতে জানালার বাইরে হাত বাড়ালো সে। আরে আরে কি করছেন? ঝিলমিল আতঙ্কে প্রায় চিৎকার করে উঠে বারিশের হাত দুটো তার হাতে আঁকড়ে ধরল। 1.5-2 লাখ টাকার এই ফোনটা এইভাবে রাস্তায় ফেলে দেবে? লোকটা কি সত্যি পাগল নাকি? ঝিলমিল ফোনটা নিজের কাছে নিয়ে রাখলো। বারিশ আর কথা না বাড়িয়ে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। তার ফর্সা মুখটাতে ফুটে উঠেছে একটা থমথমে ছায়া। সেটা কি দুশ্চিন্তার নাকি বিরক্তির তা বোঝা যাচ্ছে না। পরিণীতা মেয়েটা সবসময় তাকে ভীষণ বিরক্ত করে। আজও মেয়েটার সাথে দেখা হয়েছে তার। কথা শেষে বাড়ির যখন ওকে পেছনে ফেলে চলে আসছিল, ঠিক তখনই পেছন থেকে একটা অদ্ভুত মিষ্টি কিন্তু তীক্ষ্ণ গলায় ডেকে উঠল পরিণীতা, ওকে পাই। আর যে বারিশ। শব্দটা কানে পৌঁছাতে বারিশের হাঁটা থেমে গেল। মুহূর্তেই পুরো শরীর বরফের মতো জমে গেল তার। কিছুক্ষণ শটান দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে প্রশ্নাত্মক চোখে তাকালো মেয়েটার দিকে। পরিণীতা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শুধালো, কি হলো? অবাক হলে খুব? বারিশ নিজের মনের ভেতরের ঝড়টা মুখভঙ্গিতে প্রকাশ না করে কাঠখোট্টা গলায় জবাব দিল, না। কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না? পৃথিবীর আর সবাই ভুলে গেলেও আমি কোনোদিন ভুলবো না, আর পারবো না ভুলতে। বলতে বলতে পরিণীতা তার ঘাড় থেকে নিজের চুলগুলো একপাশে সরিয়ে দিল, আর সঙ্গে সঙ্গেই তার ফর্সা ঘাড়ে স্পষ্ট ফুটে উঠল কালো কালিতে আঁকা একটা গাঢ় ট্যাটু, যেখানে ইংরেজিতে স্পষ্ট অক্ষরে লেখা, আর যে বারিশ। ট্যাটুর দিকে চোখ পড়তেই বারিশের এতক্ষণে ধরে রাখা থমথমে চেহারাটা এবার সত্যি সত্যি গভীর বিস্ময় আর চরম অস্বস্তির ছাপ ফুটে উঠল। ওকে গাইস, বাই বাই।